টাকা লাগে না এখানে। ব্যবসা শুধু সততা, মন আর ইচ্ছা শক্তি। মানুষের লক্ষ লক্ষ টাকা হাওলাত দিছি, দাঁড় দিছি, সহযোগিতা করছি, কিন্তু আমাকে কেউ 5টা পয়সা দেয় না। এখন আর করবে না? না, 5টা পয়সা দেয় না স্যার। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এক একটা ব্যাচে 90 দিন ধরে 460টা কন্টেন্ট দিয়ে যে প্রশিক্ষণ বিনামূল্যে দিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশে এর আগে কেউ কোনোদিন করে নাই এবং আগামীতে করবে কিনা আমি জানি না, বাট আমরা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো এটা করে যাব। কিন্তু এই প্রশিক্ষণের ফলে আসলে কী ইম্প্যাক্ট তৈরি হচ্ছে আমাদের যে সারা বাংলাদেশের 64 জেলা, 492টা উপজেলায় এবং 50টা দেশে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে, সেই গল্পগুলো বলার জন্যই এই ইউটিভি লাইভের মাধ্যমে এই আয়োজনটা আমরা করে থাকি। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে প্রমোট করা, যাতে করে সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের 64 জেলার মানুষ তাদেরকে চেনে, জানে, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানে এবং ব্যক্তি হিসেবে তাদের গল্পগুলো শুনে তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে এবং তাদের পণ্যের সেল যাতে আগামী দিন থেকে আরও বেড়ে যায়, সেটাও একটা এটার উদ্দেশ্য। এবং নতুন যারা দেখছেন, যারা শিখছেন, এখনও যারা শুরু করেন নাই, তাদেরকেও এই অনুপ্রেরণা দেওয়া যে আপনি যদি এরকম একটা জায়গায় আসতে পারেন তাহলে আপনি এরকম হট সিটে বসে নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর কাছে। এই মানুষগুলোর আসলে গল্প বলার তেমন কোনো জায়গা নাই। তাদের গল্পগুলো আমরা শুনতে চাই, জানতে চাই, জানাতে চাই এবং সেই সুযোগটা তৈরি করে দিয়েছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আমরা আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের গল্প আমরা শুনবো। আমাদের সাথে আছেন যশোর থেকে এসেছেন প্লাবনী বক্সী এবং আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম, তিনি এসেছেন গাজীপুর জেলা থেকে। আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন জেলা থেকে বা উপজেলা থেকে বা প্রবাস থেকেও যারা আসেন তাদের গল্পগুলো শেয়ার করতে, যাদের মধ্যে এরকম ঘুরে দাঁড়ানোর গল্প আছে সেই গল্পগুলো শেয়ার করতে। আমাদের যিনি আজকে আমাদের নারী উদ্যোক্তা, আমাদের প্লাবনী বক্সী, তার গল্পটা আমি কিছুটা শুনেছি, আমার কাছে আজ পুরোটা তার মুখ থেকে শুনবো। মাত্র 12 বছর বয়সে ওনার বিয়ে হয়। নানান ঘাত প্রতিঘাত অতিক্রম করে একসময় উনি মাত্র 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। আলহামদুলিল্লাহ এখন 2 থেকে 3 লক্ষ টাকা মাসে উনি সেল করেন। কিভাবে এটা ঘটলো আমরা শুনবো। এবং একই সঙ্গে আমাদের সাইফুল ইসলাম ভাই, উনি গাজীপুরে আছেন এবং উনি অনেক দিন ধরে ব্যবসা করেন, কিন্তু কোনো এক পর্যায়ে কোনো এক কারণে, সে কারণগুলো আমরা শুনবো, উনি প্রায় 35 লক্ষ টাকা দেনা হয়ে যায় ওনার একটা বিপদ হয়ে, এবং সেইখান থেকে কিভাবে আবার ঘুরে দাঁড়ালেন সেই গল্পটা শুনবো। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই গল্পগুলো আপনাদের জন্য অনেক শিক্ষণীয় হবে। প্লাবনী, আপনাকে এবং সাইফুল ইসলাম ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই প্লাবনী, আপনার গল্পটা যদি যেভাবে আমাকে বলেছেন সেভাবে যদি একটু বলেন, শুরু থেকে কিভাবে আপনার 12 বছর বয়সে বিয়ে এবং তারপরের সময়গুলো থেকে আজকে পর্যন্ত, এবং সেখানে কোন পর্যায়ে এসে আমাদের ফাউন্ডেশন আপনাকে স্বপ্ন দেখাতে শুরু করে। স্যার, আবারও নমস্কার। আর আমার জেলা এবং উপজেলা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমাকে দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, নমস্কার। স্যার, সত্য কথা বলতে 2000 সালে যখন ফেব্রুয়ারির 7 তারিখে আমার বিয়ে হয়, তখন আমার 12+ বয়স। ভালো মনে নেই বিয়ের কথা। তারপরে 2001 সালে আমার একটা কন্যা সন্তান হয়। তারপর থেকে স্যার স্বামী তখন পড়াশুনো করতো, এমএ কমপ্লিট করতো, বেকারত্ব, অনেক দারিদ্রতা, অভাব, অনাটন সবসময়ের জন্য কাজ করতো। বাচ্চা যখন স্কুলে যেত 10 টাকা হাতে দিতে পারতাম না, যেহেতু স্বামী কিছু করে না। আর শাশুড়িরা ছিল, 2টো শাশুড়ি ছিল, মেয়ে সন্তান জন্ম দেওয়াতে আমার উপরে বেশি অত্যাচারিত। তারপর 2004 বছর পরে আরেকটা কন্যা সন্তানের জন্ম দিই। সেখান থেকে স্যার আরও বেশি অত্যাচারিত হতে থাকি। ছেলে হচ্ছে না কেন? না, ছেলে হচ্ছে না কেন, যে মেয়ে কেন, মানে মেয়ে আছে সমস্যা। এবার ওরা চাচ্ছে তো আমি হয়তো এখানে না থাকলে ভালো হয় এরকম। কিন্তু আমার স্বামী একজন অত্যন্ত ভালো মানুষ আর শিক্ষিত মানুষটা অনেক মানে ভদ্রলোক, কখনো মাদের সঙ্গে উচ্চকণ্ঠে কথা বলেনি। এভাবে অত্যাচারিত। আমি ভাবতাম যে আমার জীবনের তো কোনো মানে নেই,
আমার বাচ্চাদের দিয়ে আমার জীবনের গল্প তৈরি করব। এভাবে আমার মেয়েটারে অনেক ভালো কিছু করলাম। আমার মেয়ে যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পরে গোপালগঞ্জের ভার্সিটিতে যখন চান্স হয়ে যায়, তারপরে আমি কি করবো, একাকিত্ব হয়ে যেতে লাগলাম। ছোট বাচ্চাটাও স্কুলে চলে যায়, এদিকে অভাব অনাটন, মেয়েদের তো পড়াশুনোর শেষ নেই। আমি কিন্তু স্যার 2001 সাল থেকে ওই হাঁস মুরগি গরু এগুলো গ্রামে ওইগুলো আমি পালন করতাম। ওখান থেকে স্যার আর আমি যখন 2018 সাল থেকে আমি এবার একটু ফোন চালানো শিখলাম। আমি তো লেখাপড়া জানি না স্যার, ক্লাস 7-এ থাকতে বিয়ে ছিল, তা অল্পটুকু, কিন্তু আপনার এই ভিডিও সেশনগুলো আমার আসতো। আমি 2018 সালে, তা ওই এরকম আমার মতো বোনেরা বলতো কি যে আমি কেন গ্রাম থেকে পারলে আপনি কেন পারবেন না, ওইগুলো মনে তো। স্যার আপনি শুধু বলতেন যে 90 দিনের ভিডিও সেশন ক্লাস হবে বিনামূল্যে। তা আমি ভাবতাম বোধহয় ঢাকায় যে হবে, ওটা তো আমাকে কখনো বাড়ি থেকে বেরোতে দেবে না, যেহেতু আমি গ্রামের বউ। এখান থেকে আমি শুধু আপনার ভিডিওগুলো দেখতাম আর ওইগুলো শেয়ার করে রাখতাম, বারবারই দেখতাম যে একটা মেয়ে গ্রামে থেকে অনেক কিছু করতে পারে। এই সব কথাগুলো, যে বৃষ্টি সবার গায়ে পড়ে, ভিজতে পারে কয়জন, এইগুলো আমি খেয়াল করতাম। তারপরে যে বিজি না, আমি ইজি থাকবো, এগুলো সব আপনার ওই ভিডিও সেশন থেকে দেখতাম। আর শুধু কমেন্টে লিখতাম যে স্যার আমি যুক্ত হতে চাই। একটা ভাই, প্রবাসী একটা ভাই, উনি আমাকে এই প্ল্যাটফর্মে 25তম ব্যাচ থেকে যুক্ত করে দেয়। আর ওই 18 সাল থেকে আপনার ওই ভিডিও সেশনগুলো দেখে আমি উদ্যোক্তা হওয়া শুরু করি। আবার ওই হাঁস মুরগি দুধ বিক্রি করার টাকা থেকে 7,000 টাকা আমার বোন যাই এই সে পুরাধায় আমাদের একটা দক্ষিণবঙ্গের একটা বড় বৃহত্তম হাট আছে, ওখানে পণ্য কিনতে বলে, দিদি আমার সঙ্গে চল। যাওয়ার পরে বলতেছে দিদি তুইও কিছু নে। তা আমি বলছি কি আমি গ্রামের বউ, আমারে তো এটা মানবে না, মানুষ বলবে ব্যবসা করে ফেরিওয়ালা, এগুলো বলছে আমাকে। তারপরে স্যার আমি আমার ওই 7,000 টাকার ভয়ে আমি পণ্য নিয়ে আসি। আনার পরে আমার দুটো কাস্টমার, ওনারা আমার বোনেরা, তা ফোন দিছি, বলছি কি যে আমি এরকম 3 পিস আনছি 3টা, আর 7টা শাড়ি আর কিছু ছোট জামা কাপড়, তো তোরা যদি নিস তাহলে আয়। তখন ওরা এসে আমার ওই দিনে স্যার আমার 780 টাকা বিক্রি হয় সন্ধ্যার সময়। আমি প্রথম দিন থেকেই স্যার ব্যবসায় লাভ দেখছি। তারপর থেকে ওই গ্রামে আমি 2 বছর ওই বাসার ভিতরে শোকেসের ভিতরে ওই পণ্যগুলো রেখে বিক্রি করতাম। তো সবাই এসে বলতো যে দিদি আপনি তো বাসার ভিতরে সব ধরনের মানুষ যেতে চায় না, তা আপনি রাস্তার পর একটা দোকান দিন। তাছাড়া সেখানে আমি ওই গরু পালিত, গরু বিক্রি করা টাকা থেকে আমি 70,000 টাকা নিয়ে একটা ছোটোখাটো ওই প্লাস্টার করে একটা দোকান করছিলাম টিনের চাল দিয়ে। স্যার সেখান থেকে আমার আজকে পর্যন্ত কখনো ঘুরে মানে কোনোদিন লস আমি এটা বুঝিনি, সবসময়ের জন্য এগোয়ে আসি। আর আমি একটু জানতে চাই, আপনি বলেছেন যে আপনি ক্লাস 7 পর্যন্ত পড়েছেন, তো আমার যে সেশনগুলো 90 দিন ধরে, এগুলো কি বুঝতে আপনার কোনো অসুবিধা হয়েছে? একটু, আর আমি পড়াটা শিখেছি এই সেশনে এসে, আমি তো বাংলা দিকে পড়তে পারতাম না। আমি বাংলা দিকে কখনো, এখানে পড়াটা শিখেছি, আমি বিশ্লেষণ করি, আমি পড়ি। আর আমি এখন উপজেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছি। আর আমি 25তম ব্যাচ থেকে আজকে পর্যন্ত আমি একদিনও ক্লাস কামাই করিনি। সবাই আমাকে বলে যে প্লাবনী দিদি সুপার অ্যাক্টিভ। মানে আমি মনে করি আপনার একটা সেশন মিস করবো মানে আমার একটা পড়া আমি পিছনে পড়ে যাবো, এটাই মনে করি। আর ওই যে আপনি বলেন না, জি জি, আপনি বলছিলেন যে আপনি 2 থেকে 3 লক্ষ টাকা এখন মাসে সেল করেন, এইটা কিভাবে সম্ভব হলো? মানে এটার জন্য কি করতে হয়েছে আপনাকে? স্যার ওই যে আমি তো ওই তখন থেকে আমার এই 2020 সালে করোনা আসলে ভাবলাম যে আমি মনে হয় আর ভালো কিছু করব না। ওই বাড়ি যখন মানুষ বাইরে যেতে পারতো না, তখন সব আমার দোকানে আসতো। আমি ওই করোনার সময় পুরাধা, ঢাকা, খুলনা এরকম মার্কেট করতাম, আমি একদিনও বসে থাকতাম না। সেনাবাহিনী যেত, শাটার বন্ধ করে দিয়ে ভিতরে বসে জীবনের ভয়ে করে পণ্য কিনতাম, চলে যেতাম হাটে। তারপর থেকে স্যার আমি ওই বাড়ি 4.5 লাখ টাকা বিক্রি করছিলাম। তা আমি তো অবাক যে 4.5 লাখ টাকা বিক্রি করলাম। স্যার এখান থেকে আমি ভাবছিলাম যে করোনার জন্য মানে আমার আর ভালো কিছু হবে না। তারপরে এখন থেকে তো আমি গত ঈদের সময় আমি 11 লক্ষ টাকা পর্যন্ত 1 মাসে সেল করছি। অসাধারণ। আপনার কি কি প্রোডাক্ট? আমার স্যার মূলত আছে মানে গার্মেন্টস, যেমন শাড়ি, লুঙ্গি, 3 পিস, 1 পিস, টি-শার্ট, পাঞ্জাবি, A to Z সকল রকম। পাশাপাশি জুতার কালেকশন আছে, কসমেটিকের কালেকশন আছে। আর স্যার আপনার কথা মতো আরেকটি উদ্যোগ শুরু করছে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। সেটার নাম দিয়েছি প্লাবনী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট।
বাহ, আসলে এটা ওখানে আমি মানে চাচ্ছি যে আমি সেক্টর অনুযায়ী মানুষ মানে কিছু আজকে হয়তো 5 জন 10 জন কাজ করতেছে, আগামীতে আমি 100 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করব, এরকম একটা চিন্তা ভাবনা আছে স্যার। আপনার কোনো ভুলের কথা মনে হয় যে? হ্যাঁ স্যার, আমার ভুল আছে, আমি না বুঝে ওই 1,90,000 টাকা ঋণ নিয়েছিলাম, ওটা আছে আমার সব থেকে ভুল। আমি যদি ঋণ নাও নিতাম, আমি আমার বোনদের বলবো, কেউ কখনো ঋণ ব্যবসা করতে গেলে আমি স্যারের থেকে শিখছি যে টাকা লাগে না, টাকা লাগে না। এখানে ব্যবসা শুধু সততা, মন আর ইচ্ছা শক্তি। যে স্যার বলে না যে সাহস করো, শুরু করো, লেগে থাকো, আর ভালো মানুষও দেবে, পজিটিভ মানুষও দেবে। আমি স্যার বুকিয়ার দিয়ে বলতে পারি আমি একজন ভালো মানুষ, আমি কখনো ঠকাই না কাউকে। আর যারা লোন করে ব্যবসা করতে চাচ্ছেন বা একসাথে 50 লাখ বা 10 লাখ টাকা দিয়ে বিজনেস কখনো করবেন না। স্যার যেরকম লোনটা পেয়েছিলেন কিভাবে? স্যার ওটা আমাদের জমি ছিল, জমিটা বন্ধক রেখে তাই ওই লোনটা দিতে হয়েছিল। বুঝতে পেরেছি। সো ওই লোনটা শোধ করতে পেরেছেন? না, হ্যাঁ লোনটা শোধ করতে পেরেছি, কিন্তু পরিবার থেকে আমি এখনো পর্যন্ত একটা টাকা নিয়েও কিন্তু আমি বিজনেস করি স্যার। ওই 7,000 দিয়ে আমি আস্তে আস্তে টুকটুক করে আজকে আমি একটা বড় বিল্ডিং করছি, 2টা ফ্ল্যাট, পাশাপাশি 2টা রুম করছি, মেয়েদের পড়াচ্ছি, আর মেয়েরা এখন সাপোর্ট করে। এখন ওই যে আপনার মেয়ে হওয়াতে যে যন্ত্রণা আপনার লাইফে তৈরি হয়েছিল, সেটা কি এখন আর আছে? এখনো আছে বললে ওটা এখনো আছে বলতে আমি তো আসলে পাত্তা দিই না, আমার মনে হয় নাই। কারণ কি আমি এখন এত ব্যস্ত স্যার যে আমি কারো পিছনের কথা শোনার সময় আমার নাই, এখনো আমার নাই, বা আমার কেউ কিছু বলে টাইম নাই। এই যে আজকে আমি আসছি, অনেকেই তো বলতে পারে যে বাড়ির বউ কোথায় গেল, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু আপনি তো বলছেন যে পজিটিভ মানুষ আপনার নিয়ে চিন্তা করবে, আর আপনি আপনার কথা দিয়েই চলে আপনার কাজ নিয়ে এগিয়ে যাবেন, এগুলো সব আপনার কথা স্যার। আর এই নিজের বলার মতো গল্প না আসলে আমি আজকে এত কিছু বা বিজনেস করতে হয় যে মেয়ে মানুষ বিজনেস করতে পারে বা এত কিছু নিয়ে বিজনেস করা যায়, এটা কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ, আপনি এখন ভালো আছেন। আপনার চেহারা দেখে, আপনার অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে। কোনো কষ্টের কথা মনে হয়? হ্যাঁ, ভীষণভাবে, ভীষণ কান্না পাই যখন আমার যখন মনে হয় যে আমার বাবাকে ছাড়া আমি কিছু বুঝতাম না। আমার সেই বাবা কি করে আমার 12 বছর বয়সে বিয়ে দিয়ে দিল, আর তারপর থেকে আমার এটা দেখে একটু ভীষণ কষ্ট। আমার বাবাকে আমি ভীষণ ভালোবাসতাম। তারপর শ্বশুর বাড়ি থেকে তো আসলে বাবার বাড়ি যেতে দিত না ওই বয়সটায়। আমার 26 বছর বিয়ের বয়স স্যার। ওইটা খুব কষ্ট হয় যে আমি আর 2টো ক্লাস পড়লে হয়তো আমি ভালো কিছু করতে পারতাম। আপনি বলতে চাচ্ছেন মেয়েরা যাতে লেখাপড়াটা করে? হ্যাঁ, আমার মেয়েদের সর্বোচ্চ ওদের লেখাপড়া, পাশাপাশি ওরা আমার বিজনেসে সহযোগিতা করে। আমার এলাকার ভিত্তিক যে পণ্যগুলো আছে, ওরা আমার ছোটো মেয়ে গাড়ি মোটরসাইকেল চালাতে পারে, আমাকে সঙ্গে নিয়ে ডেলিভারি দিয়ে। তো সারা বাংলাদেশে অনলাইনে আমার বিজনেস, আমি সারা বাংলাদেশে পণ্য পাঠাই। তারপর আমার বড়ো মেয়ে হ্যান্ড প্রিন্টের কাজ করে, ও যত পণ্য পাঠানো ওগুলো হেল্প করে, ওরা বাইরে থেকেই করে। যেহেতু মেয়ে গোপালগঞ্জে থাকে, আরেকটা যশোরে এবার পরীক্ষা। আমরা শুনবো, আমরা একটু সাইফুল ভাইয়ের কাছে যাব। তার আগে একটু আপনাকে বলে রাখি, এসে শুনবো সেটা হচ্ছে যে এই ব্যবসা করতে গিয়ে আপনি কি কি প্রতিবন্ধকতা, কি কি অসুবিধা ফেস করেছেন একজন নারী হিসেবে, সেটা আমরা শুনবো। তার আগে সাইফুল ভাই, আপনার একটু গল্পটা এরকম পিছন থেকে শুনতে চাই। কেন মাথায় আসলো যে আমার একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়া দরকার? কিভাবে আসলো সেই স্বপ্নটা? আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইউটিউব লাইভে আমন্ত্রণ করার জন্য। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মীর, জেলা গাজীপুর, কালীগঞ্জ থানা, জামালপুর গ্রাম। আমি স্যার 5 বোনের মধ্যে 1 ভাই। আমার আব্বা ছিল সাধারণ একজন জুট মিল কর্মচারী। আমি লেখাপড়া করছি গ্রামের বাড়িতে ইন্টারমিডিয়েট লেখাপড়া শেষ করার পরে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখি। তখন আব্বার এক মামাতো ভাই বিদেশ থেকে কুয়েতে। তখন উনি বললো যে কোনো একটা কাজ শিখো, কাজ শিখলে বিদেশ আসলে ভালো ইনকাম করতে পারবা। এই প্রেক্ষিতে স্যার আমি টেলারিং কাজ প্লাস এমব্রয়ডারি কাজ শিখি। ওকে, জি স্যার। তখন আমার কাজ শেখার শেষ পর্যায়ে আমার আব্বার মামাতো ভাই আমার জন্য ভিসা পাঠায়। তো ভাগ্যের স্যার নির্মম পরিহাস, যখন ভিসা আসে তখন আমি জন্ডিস আক্রান্ত হই। তখন ভিসার মেয়াদ ছিল 3 মাস।
কিন্তু 3 মাসের ভিতরে আমার জন্ডিস ভালো হয় নাই। তারপর মেডিকেল অনেকবারই করেছি, একটু কম ছিল, পরে লাস্টে ফাইনাল মেডিকেলে আনফিট হই স্যার। তখন হতাশ হয়ে পড়ি যে জীবনের প্রথম একটা সুযোগ হারালাম, খুবই মন খারাপ। যাই হোক, এভাবে 2-3 মাস অতিবাহিত হলো। তখন ফ্যামিলির সবাইকে নিয়ে, আব্বা আম্মাকে নিয়ে বসলাম যে বিদেশ তো যাওয়া হলো না, তাহলে আমাকে কিছু টাকা দাও, আমি বিজনেস করি। তো আব্বা বলতেছে যে তুমি ছোট মানুষ, তোমাকে দিয়ে বিজনেস হবে না, তুমি বিজনেস শিখতে হবে। তারপরে হয়েছে সবচেয়ে বড় হয়েছে তুমি এলাকার সবার সাথে পরিচিত, তুমি সবাই তোমাকে বাকি নিয়ে ব্যবসা শেষ করে দেবে। তখন বললাম তাহলে আমি বিজনেস শিখি, তারপরে আমাকে টাকা দাও। হ্যাঁ তুমি শিখো। তখন ভাবলাম যে আমার বাড়ি থেকে বাংলাদেশের বৃহত্তম বাবুরহাট পাইকারি বাজার, ওইখানে গেলাম। গিয়ে এক দোকানে প্রশিক্ষণ দিই, সময় নেই, প্রায় 6 মাস ব্যবসা শিখি। কীভাবে মাল কিনতে হয়, কীভাবে সেল দিতে হয়, পাইকারি মাল কীভাবে দিতে হয়, এভাবে শিখতে থাকি। শেখার পর দেখলাম যে প্রফিটটা খুবই ভালো। তো আমি তো ইচ্ছা হয়েছে ব্যবসা করব, এই জন্য যাওয়া। তো আমি মন প্রাণ দিয়ে মানে ব্যবসার মধ্যে সময় দিই। তো মালিক আমাকে খুব ভালোবাসে, আমিও ব্যবসাটাকে নিজের মতন করে দেখি। তখন যেখান থেকে মাল ইসলামপুর থেকে কিনে আনে, প্রথম উনি আমার মালকে নিয়ে যেত, এখন আমাকে 1 লাখ পাঠায়, তুমি যাও মাল কিনে নিয়ে আসো। তখন আমি ওইখান থেকে মাল কিনে আনি, ফ্যাক্টরিতে মাল তৈরি করি, এইভাবে দিই, তারপর মালও সেল করি, এভাবে চলতেছে। তো এখন পরবর্তী সময় আমি আমার যার কাছ থেকে মাল কিনে আমি বললাম যে ভাই, আমি তো আসছি এখানে বিজনেস শেখার জন্য, আমি নিজে বিজনেস দিব, এই জন্য যদি কিছু হেল্প করতেন। তো ঠিক আছে দেন, যত প্রকার হেল্প লাগে আমরা করবো। আবার যার কাছে বিক্রি করি এদের কাছে বলতাম যে ভাই আমি তো বিজনেস দেওয়ার চিন্তাধারা করে এখানে আসছি, তো আমি তো বিজনেস দেবো, তো আপনারা যদি আমার কাছে মাল কিনেন আমি একটু কম রেটে দেবো। কয় অবশ্যই নিব, আপনি সুন্দর করে ছোটোখাটো একটা দোকান দেন, আমরা আছি আপনার পাশে। তারপর এই বিষয়গুলো আমি আব্বার কাছে বললাম যে আমি মাল ক্রয় করতে পারি, বিক্রি করতে পারি, এখন আব্বা আমাকে তুমি কিছু টাকা দাও। যাই হোক, তারপর অনেক বোঝাসোঝার পরে আমার 50,000 টাকা দেয় আমাকে আব্বা। তখন শেখেশ্বর বাবুরহাট সিস্টেম হলো প্রতি বছরে একবার ভাড়া দিতে হয়। তখন আমি ছোট্ট একটা দোকান নিয়ে 50,000 টাকা ভাড়া দেওয়ার, 10,000 টাকা ভাড়া দেওয়ার, 50,000 টাকা আমাকে আব্বাই দেয়। আমি 2টা মেশিন কিনি 12,000 টাকা দিয়ে। জামালপুর বাজার একটা দোকানে 250 টাকা মাসিক ভাড়া, ওইখানে তৈরি করি, শেখরসর নিয়ে বিক্রি করি, এভাবে চলতেছে। আমি নিজে এমব্রয়ডারি করি, নিজে সেলাই করি, 5 দিন কাজ করি, 2 দিন শেখরসর বাবুরহাটে বিক্রি করি। তো যেই পার্টির সাথে আগে কথা ছিল, তো সেটা আমাকে অর্ডার দেয়, এভাবে করে দেবেন, আমি ওইভাবে করে দিই। দেখা গেছে যে 5 দিন যে মালগুলো প্রোডাকশন করি, আমি ওইখানে 1 ঘন্টায় মালগুলো সেল হয়ে যায় হাটে নিলে। যাই হোক, চলতেছে বেশ ভালো। কিছুদিন পর আমি একজন কর্মচারী নিলাম সেলাই কাজ করার জন্য, আর আমি এমব্রয়ডারি করি, এভাবে চলতেছে। ব্যবসার বয়স 6 মাস। তো অনেক অর্ডার, একদিন খুব অর্ডার, অনেক অর্ডার। তখন পুরো সপ্তাহ রাত জায়গা কাজ কইরা, তখন সে যে জামালপুর বাজারে যে দোকানটা, কারখানাটা, ওইখান থেকে সারা রাত্র জায়গা, সকালবেলা ভোরে বস্তা বাইন্দা শেখরসর মাল নিয়ে যাই। তো মাল নিয়ে যাওয়ার পরে ওখানে মাল বিক্রি করতেছি, মানে এই মুহূর্তে খবর যায় যে জামালপুর বাজারে কারখানাটা আগুন লেগে পড়ে গেছে। তখন আমি যে জ্ঞান হারাই ফেলছি, এরকম অবস্থা। যাই হোক, ওই দোকান বন্ধ করে তাড়াহুড়া করে বাজারে আসি। আমি বাজারে আসতে নৌকা পার হইতে হয় স্যার। তো নৌকার মধ্যে হুনি যে ছেলেটা মাত্র নতুন দোকান দিছে, এই সব শেষ। তখন আমি আরও ভেঙে পড়ি। যাই হোক, আইসা দেখলাম যে একেবারে পুরে ছাই হয়ে গেল। তো ভাগ্যক্রমে কিছু মাল শেখরসর বাবুরহাটে ছিল। তখন আব্বা আমাকে সান্ত্বনা দিয়েছে, বাবা তুমি কিনতো না, তুমি দেখবো যে একদিন অনেক বড় হবা। কারণ হচ্ছে যে সকালবেলা যদি আগুন লাগে, মুরব্বীদের কাছে শুনছি ব্যবসা নাকি অনেক বড় হয়, আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে। তখন আমি যাই হোক এভাবে চলছে। তো বাসায় চলে যাই, সারা রাত আর টেনশনে ঘুম আসে না। মাত্র ব্যবসা শুরু করলাম, একটা বড় অ্যাক্সিডেন্ট। যাই হোক, পরের দিনের হাটে আবার শেখেশ্বর হাটে যাই। তো সম্পূর্ণ মালগুলো বিক্রি করি। মালগুলো বিক্রি করার পর আমি ওইখান থেকে আবার কিছু টাকা নিয়ে মেশিন কিনে আমার বাসায় ওই সেলাই কাজ করতেছি, কারণ রানিং হাট। এখন যে দোকানটা করছে এটা তো করতে একটু সময় লাগবো। তখন আমি বাড়ি থেকে তৈরি করি, হাটে নিয়ে বিক্রি করি।
এরকমভাবে চলতেছে তখন ব্যবসার বয়স 10 মাস। তখন ওই যে শেখেশ্বর বাবুরহাটের যে সিস্টেম 1 বছরে ভাড়া দিতে হয় একদিনে, তখন আমাকে বলতেছে যে আগামী বছর যদি ভাড়া নিতে চান তাহলে আমাকে 30,000 টাকা দেবেন, আগের 10 থেকে 30। জি। তখন আমি বললাম যে ভাই আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছি, আসলে এই বিষয় আমি তো ক্ষতিগ্রস্ত, আমাকে যদি একটু কমিয়ে দিতেন তাহলে আমি নিতে পারতাম। কয় না, আপনি 2 মাস আগে জানাইছি এই জন্যই যে আপনি যদি ভাড়া নেন তাহলে এখন বলবেন, না হলে আমি অন্য কাছে দিয়ে দেবো। তখন এখন আমার দোকান পুরে যে পুঁজি কমে গেছে, এখন আমি দেখি যে ওখান থেকে 30,000 টাকা দোকান নেওয়ার আমার ক্যাপাসিটি নাই। তখন আমি বাড়িতে আব্বা আমার এনে বসি এই বিষয়ে। তখন একটা সিদ্ধান্ত নেই যে জামালপুর বাজারের কারখানাতে মাল তৈরি করবো আর যেই পার্টিগুলো আছে ওই দোকানে বিক্রি করব। তখন আমার শেখেশ্বর বাবুরহাটে যারা মাল কিনতো ওদের সাথে আলাপ করলাম যে ভাই আমার তো পুঁজি অল্প, আমি তো আগামী বছর থেকে দোকান ভাড়া নিতে পারতেছি না, তা আমি যদি আপনাদের দোকানে পৌঁছে দিই তাহলে মাল নেবেন? তাহলে এরা বললো যে আরও তো আমাদের জন্য ভালো প্রস্তাব দিয়েছেন, হ্যাঁ অবশ্যই নেব। তখন আমি ওই দোকানটা ছেড়ে দিই, জামালপুর বাজারে যে দোকান ছিল ওইখান থেকে মাল তৈরি করি, দোকানে বিক্রি করতেছি। তো নিজে তৈরি করি, নিজে কাজ করি, মোটামুটি প্রফিট ভালোই চলতেছে। মোটামুটি 2 বছর করার পরে ভালো একটা প্রফিটে আসি। তো এই দিকে আমার আব্বা বলতেছে যে এখন পরবর্তী সময় 2 বছর পরে আমাকে বিয়ে করে দেয়। তখন আমি বিয়ে করি, তখন বিজনেস আবার সুন্দরভাবে চলতেছে। তো আমার স্ত্রী কিছুদিন যাওয়ার পরে বলে যে আমাকে তুমি টেলারিং কাজটা শিখাও, তখন আমি শিখাই। তো আমাকে সহযোগিতা করতে থাকে। এমনিভাবে 4-5 বছর যাওয়ার পরে 1,05,000 টাকা পুঁজি হলো। তখন আমি যে বোরকা বিক্রি করতাম, কালীগঞ্জ বাজারের এক আশিস আচার্য, ওনার কাছে উনি খুব ভালো মানুষ, মালের গেটআপও খুব ভালো, উনি সুন্দর কালেকশন। আমি বলতাম যে ভাই আমাকে রেডিমেড ব্যবসা শিখান না, কই থেকে মাল কিনেন। পরে বলছে যে আপনি একটা দোকান দেন, আমি মাল কিনে দেবো, আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। পরবর্তী সময় আমি ভাগ্যক্রমে আমার কারখানার সামনে একটি দোকান পাই ভাড়া। তখন আমি ওখান থেকে ভাড়া নেই। ভাড়া নেওয়ার পরে আমার ওই বন্ধু 80,000 মাল কিনে দেয়, এভাবে চলতেছে, ব্যবসা করতেছি। এখন সারাদিনে 10,000, 15,000, 20,000 টাকা খুচরা বিক্রি করতে পারছি। লাভের সংখ্যা মোটামুটি ভালো। তো পাইকারি থেকে খুচরা ব্যবসার একটু ভালো দেখতেছি। এখন তো আমি আর সেলাই কাজ করতে পারি না, এমব্রয়ডারি করতে পারি না, সারাদিন ছেলে ব্যস্ত থাকি। তখন আমি আবার 2 জন লোক নিয়োগ দিই কাজ করার জন্য, আর 1 জন লোক নিয়োগ দিই মার্কেটে সেল করার জন্য, পাইকারি বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো এভাবে চলতে মনে করেন যে ব্যবসার বয়স যখন আরও 2 বছর হলো, আমি আরও মেশিন বাড়াই, করতে মেশিন হলো 10টা মেশিন, 2 জন কাটিং মাস্টার, ম্যানেজার আছে 1 জন, সেলসম্যান, এমনি মিলাইয়া আমার 20-22 জনের মতন কর্মচারী। ব্যবসাটা খুব সুন্দরভাবে চলছে। চলার পরে লাভের সংখ্যা ভালো। কিছুদিন পরে আমি আরেকটা দোকান ক্রয় করি, এই 2টা দোকান ভাড়া, পরের দোকানটা আমি ক্রয় করে এখানে আমি বোরকা হাউস দিই, বোরকা বিক্রি করতেছি। তো ওই দিকে ব্যবসার পরিস্থিতি ভালো। ওই সময় স্যার আমার ডিসলাইনে দোকানের অ্যাড ছিল, আমার দোকানের নাম সোনালী ফ্যাশন, ডিসলাইনে অ্যাড ছিল, সবার একটা সুপরিচিত, লাভ করতাম সীমিত, মানে এক নামে আসতো সোনালী ফ্যাশনে যাবো মাল কি করবো। এভাবে চলছে, ব্যবসার অবস্থান আলাদা খুবই ভালো। এখন আমাদের এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়াজ মাহফিল আমার দাওয়াত করে। তো আমি যে ভাবি যে আল্লাহ তোমাকে একবারে নিঃস্ব করে দিয়েছিল, তো আমার একজন দিছে, তো আমি একটু দান বেশি করি না। তো আমি মানে দান খয়রাত করি, যাই, আমাকে একটু বাহবা দেয়, একটু মানে আমার কাছে ভালো লাগে। যাই হোক, কিন্তু আমার যে বন্ধু বান্ধব ছিল মানে সবাই ওই দিকে উৎসাহ করার জন্য একটু বেশি মনোযোগ দিয়ে আমি ব্যবসার দিকে আর মন দিতে পারি নাই, মানে ওইটা ছিল আমার বেশি ভুল। পরবর্তী সময়ে এক পর্যায়ে আমি 16 সনে একটি পোশাক মেলা সারি আমার দোকানে, আমার একটা দোকানে স্যার 50টা পুরস্কার, 1,000 টাকার কেনাকাটা করলে একটি টিকিট ফ্রি, অনেক সেল হয়। পরবর্তী সময় আমি মানে আমাদের দোকানটা হয়েছে জামালপুর ইউনিয়ন প্লাস বাদুরশাহী ইউনিয়ন মাঝামাঝি। আমি জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান, বাদুরশাহী ইউনিয়নের চেয়ারম্যানরে উপস্থিত রাখিয়া আমি ড্র দিই। তখন সুন্দরভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য চেয়ারম্যান বলছিল যে জামালপুর বাজারে ছোট্ট একটি ছেলে ব্যবসা করে আজকে কাস্টমারকে কিছু দিচ্ছে, জামালপুর বাজার এখন চিনছে কাস্টমারে, আর তোমরা এত বড় ব্যবসায়ী, তোমরা আজ এখন তো কোনো এই বিষয়ে উদ্যোগ নেও না, এখন সাইফুলের কাছ থেকে শিখো তোমরা। এরকম যখন আলোচনা করতে থাকে তখন
জামালপুর বাজারে যে বড় বড় ব্যবসায়ীগুলো আমার পিছু শত্রু আকার ধারণ করে, এটা অন্যভাবে দেখে। যাই হোক, তখন আমি স্যার ওই ড্র দেওয়ার পরে সবার পুরস্কার বিতরণ করে পরের দিন আমার বন্ধু বান্ধব নিয়ে আমি কক্সবাজারে চলে যাই। ওইখানে যাই, ওইখান থেকে যে আসার পরই আমাদের কিছুদিন পরই আমার ব্যবসায় কালো মেঘ নেমে আসে, জীবনে এক অন্ধকার। আশেপাশের দোকানদার সব কিছু মিলে, কর্মচারীর লোক মিলে আমার দোকানের সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমার ব্যবসা একেবারেই মানে পর্যায়ক্রমে 2 বছরের ভিতরে খুব একেবারে ব্যবসার অবস্থা খুব খারাপ করে চলে যায়। আমি স্যার 35 লক্ষ টাকা তখন আমি দেনা হয়ে যাই। আচ্ছা, কারণ কি, মানে কেন এই ঘটনাটা ঘটে? স্যার আমি যখন ব্যবসা থেকে বাহিরে বেশি সময় দেই তখন এটা করা যাবে না। জি 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 একটা শিক্ষা। জি জি তখন ওরা কাটিং মাস্টার থেকে সেলসম্যান পর্যন্ত সবাই একজোট হয়। আমি একদিন বুরকা 300 পিস বুরকার মানে 300 পিস বুরকা হবে এরকম থান দিছি। আমি মার্কেটে চলে আসি, রাত্রে দেখি যে 220 পিস লেগছে। তখন আমি বললাম যে 300 পিস বুরকার দিলাম, তুমি 220 পিস লেগছো, কারণ কি? আর বাদ বাকি মাল কই না, আপনি ভুল করছেন, আমি তো প্রোডাকশনে কাটি, প্রোডাকশনে 10 টাকা করে দিতাম স্যার 1 পিস মাল কাটলে, তো প্রোডাকশনে কাটি, আমি তো 80 পিস মাল কি কম লিখবো? তখন আমি ভাবলাম যে আমি তো ব্যস্ততা আসো, ভুল আমার হতে পারে। যাই হোক, এটা নিয়ে আর মাথা কামাইছি না। পরবর্তী সময় এইভাবে চলতেছে। তখন মনে করে যে পরবর্তী সময় ভাবলাম যে একেবারে মানে সব কর্মচারী একেবারে ম্যানেজার থেকে সেলসম্যান পর্যন্ত একজুট হইয়া একটা মানে পরিবেশ তৈরি করছে যে আমি যে ধরতে না পারি। এখন আমি একটা বিদেশি লোকের বেতন দিই সেলসম্যান 10,000 টাকা, কিন্তু হ্যাঁ দেখি খরচ করে অনেক টাকা বেশি। তখন আমার সন্দেহ হয়েছে। তখন আমি আমার শোরুমে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভালো ভিড় থাকতো। তখন হ্যাঁ আসা ডিউটি 8টার সময় কিন্তু হ্যাঁ মানে গুছায় লেট করে যখন না কিছু দোকানে সব ভিড় থাকে আমি ব্যস্ত থাকি, তখন হ্যাঁ মাল নিয়ে যায়। তো এত বিজনেস তখন আমি কইতেছি যে কি মাল কি বেশি দরে বিক্রি করে টাকা খরচ করেন, আমার মাল বিক্রি করে, এরকম ভিতরে একটা সন্দেহ যাচ্ছে। তখন আমি একদিন কই আজকে চেক দেব। তখন আমি খুব ব্যস্ত, ওই সময় মাল নিয়ে যেতেছি। তখন বললাম যে কত পিস? হ্যাঁ বলছে যে 80 পিস। আমি কই না, আমার অনুমান মনে হইতেছে মাল বেশ কম আছে, তুমি আবার নতুন করে গোনো। পরে কয় আমাকে কি অবিশ্বাস করতেছিলাম কিনা? অবিশ্বাস না, হিসাবের বিষয় আছে, তুমি গোনো। হ্যাঁ গুনতে রাজি না। তারপর আরেক কর্মচারী গুনায় দেখি যে 21 পিস মাল বেশি নিছে স্যার। পার পিস মালের দাম 1100 টাকা পিস। তখন থেকে আমি পরে মালিক সমিতির মধ্যে বিচার দিই। বিচার দেওয়ার পরে তখন মানে তথ্য নিয়ে দেখি যে সবাই একজোট। তখন স্যার আমি ওই স্টাফটাই পুরো বাদ দিয়ে দিই। মানে ওই সময় আমি সবচেয়ে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই স্যার। 35 লক্ষ টাকা দেনা হয়ে যায়। হ্যাঁ, 35 লক্ষ স্যার দেনা হয়ে যায়। কিন্তু আমি মার্কেটে বাকি দিতাম, ওইখানেও কিছু টাকা পাবো, কিন্তু ওই টাকাটা আনতে পারি না। তার কারণ হচ্ছে আমি তো এখন আর মাল দিতে পারি না, টাকা নাই। এখন স্যার খুচরা দোকানে আইসা কাস্টমারে বলে, সাইফুল ভাই আপনার দোকানের এই অবস্থা কেন? মাল কই? মাল দেন না কেন? আমরা তো অন্য খানতে মাল কিনতে ভালো লাগে না, আপনার লোক একটা সম্পর্ক। আমি বলি ঠিক আছে আমি দিচ্ছি, আমি একটু ভিক্টোরিয়া করে একটু চাপে আছি। যাই হোক, এই মানে তখন দিনটা 24 ঘন্টা খালি টেনশন, কি করব, কই থেকে টাকা পাইবো, ব্যবসা আবার কীভাবে দাঁড়া করাবো। তখন স্যার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবার কাছে যাই আমি স্যার মানুষের লক্ষ লক্ষ টাকা হাওলাত দিছি, দাঁড় দিছি, সহযোগিতা করছি, কিন্তু আমাকে কেউ 5টা পয়সা দেয় না। এখন আর করবে না, না 5টা পয়সা দেয় না স্যার। তখন খুবই হতাশাগ্রস্ত, কি করব। তখন স্যার এমন সময় আমি মোবাইলে স্যার আপনার ইউটিউবে একটা ভিডিও দেখি। ভিডিওর মাঝে বলছেন, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবেই। এটা আমি কয়েকবার দেখতে থাকি স্যার। দেখে তো আমি ভাবলাম যে না, আমার তো লেগে থাকতে হবে, দেখি কি আছে। তারপর স্যার আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করি, 90 দিন সেশন চর্চা ক্লাসে যুক্ত হই, এবং স্যার কথা বলার জড়তা কারণের জন্য 30টা ভিডিও করি। কীভাবে চলছে? তখন স্যার আপনি বলছেন যে আপনার ব্যবসা আইডিয়া ব্যাংকেরে বুঝান, যার কাছ থেকে পুঁজি নেবেন হেরে বুঝান। তখন আমি ভাবলাম যে ব্যাংকেও আমার এখন দিবে না লোন, মানে আমি তো পরিবার আত্মীয় স্বজনের সবার কাছ থেকে তো ফেল হয়ে আসলাম, ব্যর্থ। এখন একটা পথ আছে আমার, যাদের কাছে ব্যবসা করছি এদের কাছে বইলা দেখি। তখন স্যার আপনার কথা মতো আমি সুন্দর করে গুছাইয়া মানে একটা ফাইল তৈরি করছি স্যার। এই থেকে কি আমার ক্ষতিগ্রস্ত, কেমনে কি হলো, ফাইল তৈরি করছি। তখন আমার 35 লক্ষ দেনা থাকলো, আমি মার্কেটে পাইতাম 65 লক্ষ টাকা, বাকি ছিল আমার, বাকি আমি পাইতাম। পরবর্তী সময় বললাম যে ভাই
আমি কিছু দেনাগ্রস্ত আছি, ঠিক আছে, কিন্তু আমি মার্কেটে 65 লক্ষ টাকা পাই, কিন্তু আমি এই টাকাটা উড়াইতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমি মাল দিতে পারতেছি না। এখন আমরা যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমি ঘুরে দাঁড়াতে পারতাম। তখন বললো যে কী ধরনের হেল্প? আমি বললাম যে আপনারা বাকিতে আমাকে মাল দেন, আমি মাল বিক্রি করে আপনাকে আবার দিয়ে দেবো। তখন আমার 4-5টা পার্টি আমাকে সহযোগিতা করে, কেউ 5 লক্ষ টাকা, কেউ 3 লক্ষ টাকা, কেউ 2 লক্ষ টাকা, এমনি করে আমার 12 লক্ষ টাকা স্যার মাল দেয়, বাকিতে দেয়। অসাধারণ। জি, তখন আমার নতুন যাত্রা আবার শুরু হলো, মনটা খুব ভালো, ব্যবসা করতেছি। প্রতি সপ্তাহে স্যার ওই যে আমি 65 লক্ষ টাকা পামো, যে কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 এরকমভাবে দিতেছে, সপ্তাহে দিতেছে, আর আমিও মাল মানে কিনতেছি। আর স্যার যেই বাকি টাকা 4-5টা মহাজনে দিছে, প্রতি সপ্তাহে বিক্রি করে আবার দিতেছে, আবার নতুন করে মাল আনতেছি। এভাবে শুরু হলো আবার ব্যবসা। তারপর স্যার যখন ব্যবসার বয়স 6 মাস হয় তখন আমি মার্কেট থেকে প্রায় 10 লক্ষ টাকা বাকিতে, মানে আমার যে বাকি টাকাটা ছিল, বাকি টাকাটা আমার উঠাই। 10 লক্ষ টাকা উঠানোর পরে এই 6 মাসে মোটামুটি লাখ 2 টাকা আবার পুঁজি লাভ হচ্ছে। তখন আমি ওই যে 12 লক্ষ টাকা আনছিলাম, এই 12 লক্ষ টাকা 4-5 জনের মিলিয়ে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এরা ভীষণ খুশি, আরও আমার পরবর্তী সময় আরও মাল বাড়ায় দিল। এভাবে স্যার চলছে। 1 বছরের মাথায় পরবর্তী সময় আমার মার্কেট থেকে আরও পাই 10 লাখ টাকা। এভাবে চলতে মনে করেন 2 বছরের মাথায় আমি 65 লাখ টাকার মধ্যে 50 লাখ টাকায় আমি মানে আমার হাতে নিয়ে আসি। আমি স্যার ওইখানে 50 লাখ টাকা পিছনে একটা কারণ আছে স্যার। আমার যে মালটা মার্কেটে বিক্রি ছিল 1000 টাকা, আমি ওই মালটা যে আর কাছে বাকি পাইতাম, এর কাছে 900 টাকা বিক্রি করতাম। ওকে, আমি 900 টাকা বিক্রি এই জন্য যে হ্যাঁ আমার কাছে নিয়ে লাভ করুক, আমার আগের টাকাটা দেখ। আমার এই কৌশলে আমি কম রেটে বিক্রি করতাম স্যার। তখন আমার টাকাটা আস্তে আস্তে উঠে আসে। যাই হোক, তখন মনটা খুব ভালো, 35 লক্ষ টাকাও দিয়ে দিচ্ছি। আবার এখন আমার পুঁজিও কিছু হইলো। এভাবে ব্যবসা চলতেছে। এখন দিনটা 24 ঘন্টা পরিশ্রম দেয়, 24 ঘন্টা ব্যবসায় মানে ঘুমটা ছাড়া আর কি। এখন ওই যে বিভিন্ন থেকে দাওয়াত আসে, কার্ড আসে, এখন মানে শতকরা 80 জনের বাদ দিই, আর 10টা রিসিভ করি, যেটা না দিলে নয়, এটা দোকানের লোক দিয়ে পাঠাই, আমি আর যাই না, একেবারে ব্যর্থ, মানে একেবারে বাদ দিতেছি এটা। কারণ বন্ধু বান্ধবরা আমার সবচেয়ে বেশি ক্ষতি করছে। আত্মীয় স্বজন আত্মীয় উপকার পাইছি না, কিন্তু বন্ধু যাদের উপকার করছি আমি, এরা সবচেয়ে ক্ষতি করছে। আপনার গল্প থেকে বেশ কয়েকটা লার্নিং। একটা হলো ব্যবসা করতে গেলে নিজেকে সময় দিতে হবে, মানে কর্মচারীদের উপরে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। জি, আমার বেশ টাকা পয়সা আসতেছে এটা ভেবে আমি অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেলাম, এটা করা যাবে না। জি স্যার। তারপরে হচ্ছে যে আপনি হতাশ হয়ে গিয়েছিলেন, সেখান থেকে এই ফাউন্ডেশনের সেশনগুলো আপনাকে আবার নতুন করে উজ্জীবিত করেছে, এবং সেখান থেকে আপনি আবার শুরু করেছেন, এটা আরেকটা পাওয়া গেল। আরেকটা জিনিস হচ্ছে যে চাইলে যে কোনো সময় যে কোনো ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো যায়, এটার আরেকটা প্রমাণ হচ্ছেন আপনি, এবং সেটাই আপনি করে দেখিয়েছেন। এবং সব কিছুর মূলে হচ্ছে পরিশ্রম, নেটওয়ার্ক, এবং যে নেটওয়ার্কগুলো আপনি তৈরি করেছেন সেগুলোকে প্রপারলি কাজে লাগানো। এটাই হচ্ছে আমার কাছে মনে হলো যে আপনার এখান থেকে সবার জানার যে বিষয়টা আর কি। আমি আবারও আসবো আপনার কাছে। আপনার তো অনেক ভুলের কথা আমরা শুনেছি, সেগুলো নিয়ে আমরা রিপিট করতে চাই না। আপনার কোনো কষ্টের কথা যদি থাকে সেটা আমরা শুনবো। তার আগে একটু আপনার কাছে আসতে চাই যে কাজ করতে গিয়ে একজন নারী হিসেবে কি কি সমস্যা বা প্রতিবন্ধকতা ফেস করেছেন যখন আপনি ব্যবসা করতে গেছেন? স্যার, প্রত্যেকটা ধাপ পা ফেলতে গেলে বাধা। তুমি কেন এটা করবা, কেন মেয়ে মানুষের মার্কেটে যাবা, কেন মেয়ে মানুষের বিজনেস করবা, তুমি না বাড়ির বউ, তোমাকে দিয়ে এগুলো মানায় না। বউরা বাড়ি রান্না করবে, সংসার করবে, ব্যাস, স্বামী সংসার নিয়ে থাকবে, এইটুকু। এরকম প্রত্যেকটা ধাপে যেখানে গেছি সেখানেই প্রতিকূলতার মধ্যে কাটিয়েছি। মানে কেউ চায় না যে একটা মেয়ে, গ্রামের একটা মেয়ে ঘুরে দাঁড়া, তুমি আর কি কি নিয়ে কাজ করবা, তোমার এ তো সব নিয়ে কাজ করে। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট, হয়তো যেসব কথা এখানে বলা যায় না এমন কমেন্টও পাই, যে মানে ব্যবসায়ী মানে আমরা আসলে ভালো মানুষ না। এখন কি বলে তারা?
এখন স্যার আমার তো 2000 সালে বিয়ে ছিল, আর 2020 সাল পর্যন্ত কেউ আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, কেউ কখনো আমার খুঁজিনি, দেখিনি। আমি যে প্লাবনী বেঁচে আছি এটাও কেউ কখনো মনে করিনি। এখন আমার বড় বড় বন্ধু বান্ধব আছে, কেউ বিসিএস ক্যাডার আছে, কেউ কলেজ আছে, স্কুল আছে, তা কেউ আমার দোকান মেন রাস্তার সাথে তো আমার সব দুটো, তা আমার ওখান থেকে কেউ আমাকে না দেখে এখন ফেরে না, সবাই প্রতিনিয়ত আমাকে SMS দেয়, বলে তুই কি সেই প্লাবনী, তুই কি আজকে এখানে, তুই এইভাবে কি করে কথা বলিস, এটা তোরকে কে শিখাইছে, এই বিজনেস আইডিয়াগুলো কে শিখাইছে। যেরকম স্যার আমি রেস্টুরেন্টে আমার যশোর জেলার বিখ্যাত চুই ঝাল, হাঁসের মাংস, খেজুর গুড়, তারপরে নারকেল, এগুলো নিয়ে কিন্তু মধু, এগুলো নিয়ে কিন্তু আমি কাজ করি। যে বসে না থাকি, আমি অনলাইনে যদি একটা আপলোড করি, আমার এই যে বেশি আমার গ্রুপে আমার ভাই বোনেরা দিকে 100টা 150টা কমেন্ট হয়ে যায়, দিদি আমার এটা লাগবে, দিদি আমার ওইটা লাগবে, তা বসে থাকে আমার সেল ম্যানেজ আমার সব থেকে নিয়ে যায়, আমার তো কষ্ট হয় না। আমার লোক সেট করা আছে যে তারা আমাকে এই পণ্যটা এনে দেবে, আমি এখান থেকে শুধু ডেলিভারিটা করব। তা আমরা তো একটা জিনিস শিখলাম, যেটা আমি সবসময় আপনাদেরকে শেখাই, যে মানুষের অবস্থার পরিবর্তন হলে সব কথার জবাব হয়ে যায়, মুখে তো কোনো কথার জবাব দেওয়া লাগে না, তাই না? হ্যাঁ, আমি সবার সাথে ভালো ব্যবহার করি, ভালো কাজ করি। আর একটু বলতে চাই, আমার এই ফাউন্ডেশন আমাকে আর কি কি দিয়েছে। আমাদের দুবাই অ্যাম্বাসিডার বুলবুল ভাই, আপনার সামনে আমি ইউটিউব লাইভ ভিডিও, আমাদের সেশনে একদিন আমার জীবনের গল্প বলছিলাম, উনি সেখান থেকে আমাকে দেখছিল, দেখার পরে হঠাৎ করে আমাকে বলা না কওয়া না আমার কাছে 50,000 টাকার পণ্য পাঠাইছে, টি শার্ট, তারপরে পাঞ্জাবি, পোলো শার্ট। আমি আমার যখন সেলম্যান মনিরামপুর থেকে ফোন করছে যে দিদি আপনার বড় একটা পার্সেল হয়েছে, আমি তো অবাক যে আমার পার্সেল কি করে আসবে, আমি তো অর্ডার দেয়নি। তখন বুলবুল ভাই বলে দিদি আপনি পণ্যটা রিসিভ করেন, ওখান থেকে আপনার টেনশন করার কিছু নেই, আপনি আমার পার্টনারশিপ হিসেবে কাজ করবেন বা বোন হিসেবে কাজ করবেন, ওখানে যা বিক্রি করবেন আপনার লাভের টাকাটা নিয়ে আপনি আমার দিনে যেটুকু বিক্রি করে ওইটুকু আপনি ব্যাকে দিতে পারবেন, আপনার টেনশন করার দরকার নেই। তো ওটা মনে করেন আমার পণ্যটা আপনার ওখানে রাখতেছে, আপনি শুধু সেল করবেন। আর এই যে গত আমি 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আসছিলাম 25তম ব্যাচে, আমাদের সুমি ইমরান আপু, তারপরে আজাদ ভাই, ফাতেমা আজাদ আপু, রোজ আপু, কিবরে ইমরান ভাই, ওরা আমাকে আজকে এই যে এত কথা বলতে পারছে শুধুমাত্র ওই মানুষগুলোর জন্য। ওরা আমাকে প্রতিনিয়ত, মানে যেহেতু আমি তো লেখাপড়া জানি, আমি কথা কখনো বাইরে যে বলিনি স্যার, আর এখানে যে বলতে পারবো সেটাও কখনো ভাবিনি। আপনি খুবই ভালো কথা বলছেন, আমি দেখতে পাচ্ছি। তারপর ওনারা সাহস, আমি ওখানে স্টল নিয়েছিলাম আপনার 6ষ্ঠ বার্ষিকী, ওখানে প্রোগ্রাম করছিলাম সুমিয়াপুর পাশেই। এই যে সেদিন আমরা যে জেলা উপজেলা অ্যাম্বাসিডার যে সম্বল, ওখানেও আমি আসছিলাম 9.5 ঘন্টার জার্নি করে। ওখানে আমাদের সালমা আপু আছে, উনি আমাকে নিজের বোনের মতো করে রাখছিল। আর আজকে আসছি আমাদের বিপ্লব ভাই, আমাদের যশোর জেলার ছেলে, উনি আমাকে রিসিভ করতে গেছে যমুনায়, সেখান থেকে নিয়ে এসে আমার মনে হয় আমার মার পেটের বোনও মনে হয় এত ভালোবেসে আমাকে রাখবে কিনা স্যার আমি জানতাম না। তো এই ফাউন্ডেশন আমার দিইনি কি, আমি শুধু এইটা বলতে চাই। আমার 2টা মেয়েকে এখানে যুক্ত করছি, আমার ছেলেকে যুক্ত করছি, আমার বোনকে যুক্ত করছি। মাশাআল্লাহ। তার মানে সারা বাংলাদেশেই আপনাদের আসলে ভাই বোন ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানেই যান না কেন তারা আপনাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। অনেক ধন্যবাদ ভাই। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে যেটা বলছিলাম, দুঃখের কোনো স্মৃতি যেটা এখন আপনার কষ্ট লাগে। সবচেয়ে বড় দুঃখের স্মৃতি হলো স্যার, আমি যখন মানুষের কাছে মানে এত ভালো পাত্র ছিলাম ব্যবসা করে, মানে সবাই বাহবা দিত, আমি যখন ভুলের কারণে লোক দোকানে নিয়োগ দেওয়ার পরে আমার সব শান্তশিষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে যায়, তখন স্যার আমার একটা কথা এখনও মনে পড়ে। আমার জামালপুর থেকে কালীগঞ্জ যাইতে 20 টাকা ভাড়া লাগে, আমি যে কালীগঞ্জ যাবো 20 টাকা ভাড়াও ছিল না স্যার, মানে এরকম অবস্থা। মানে এই সময় মনে হলে আমার সবচেয়ে বড় কষ্ট লাগে স্যার। ব্যবসায় ভালো অবস্থানে যাইয়া খারাপ যাওয়া, এদের জীবনে যে কত কষ্ট যারা গেছে শুধু স্যার ওরাই বলতে পারে। এবং ওই সময়টা সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কেউ সাহায্য করতে চায় না। জি না স্যার, এটা হচ্ছে আরেকটা বাস্তবতা, জি স্যার, মানতে হবে। এখন আপনার মাসের সেল কত? এখন স্যার বর্তমানে আপনাদের দোয়ার বরকতে ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে, তারপরে স্যার ওই যে সেশন ভিডিও করি অনলাইনে অফলাইনে সহ 12 থেকে 15 লক্ষ টাকা স্যার এখন। অসাধারণ। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে স্যার আজ থেকে 10 বছরের ভিতরে আমি প্রথম দিলাম সোনালী টেলার্স অ্যান্ড ফেব্রিক্স, পরে সোনালী ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস, তারপর সোনালী বুরকা হাউস। আমি স্যার সোনালী প্রাইভেট লিমিটেড করতে চাই। অসাধারণ, অসাধারণ। আরেকটা স্বপ্ন হলো স্যার, আমি আমার এলাকার
জামালপুর মিরপাড়া হাফিজিয়া এতিমখানা একটা মাদ্রাসা আছে। আমি ওই মাদ্রাসাটা বড় আকারে করে 5 তলা বিল্ডিং করে আমি আমার এলাকার যত অসহায় লোক আছে ফ্রি পড়াবো স্যার। অসাধারণ, খুব ভালো লাগলো শুনে। আর স্যার ফাউন্ডেশনে যারা যুক্ত আছে, যারা স্যার ব্যবসা করে মানে রানিং অবস্থায় পড়ে গেছে অ্যাক্সিডেন্টলি, আমি স্যার ওদের পাশে দাঁড়াবো। কারণ এই যে কত কষ্ট ওইটা আমি স্যার বুঝছি স্যার। মানে ব্যবসা থেকে পড়ে গিয়ে দ্বিতীয়বার দাঁড়ানো খুব কষ্ট। গল্প থেকেও আজকে অনেকেই শিখলো যে আসলে কিভাবে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হয়, সেটাও শিখলো। জি স্যার, ডেফিনেটলি। অনেক ধন্যবাদ। আপনার স্বপ্নের কথা শুনতে চাই। 10 বছর পরে কোথায় দেখতে চান নিজেকে? স্যার আমি 10 বছর পরে আমার এই প্লাবনী গার্মেন্টস আর প্লাবনী ক্যাপেটা আমার ইচ্ছা যে আমি সারা বাংলাদেশে ব্রাঞ্চ করতে চাই 10 বছরের পর, মানে 10 বছরের ভিতরে। আর যদি সেটাও না পারি তাহলে স্যার আমি আমার যে বিভাগগুলো আছে 8টা, এই বিভাগগুলোই আমি আমার ব্রাঞ্চ তৈরি করতে চাই। আপনাদের স্বপ্ন পূরণ হোক। অনেক দোয়া ভালোবাসা থাকলো। আপনাদের গল্প আমাকে তো অনেক অনুপ্রাণিত করেছে, আমি মনে করি যারা শুনেছেন তাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এই কাজটা আমি কেন করি, প্রতিদিন এখানে প্রায় 4-5 ঘন্টার সময় বিনামূল্যে কেন দেই। আজকে যে গল্পটা শুনলেন, দুজনের গল্প, সাইফুল ভাই এবং আমাদের প্লাবনী, এই দুজনের যে গল্প শুনেছেন, সেই গল্পের মাঝে আমার যতটুকু কন্ট্রিবিউশন ছিল সেটার জন্য আমি কাজ করি। কারো না কারো, কোথাও না কোথাও কোনো না কোনো উপকার হচ্ছে। কেউ ভালো লিডার হচ্ছেন, কেউ কথা বলা শিখছেন, কেউ প্রেজেন্টেশন শিখছেন, কমিউনিকেশন শিখছেন, কেউ সেলস মার্কেটিং ভালো শিখছেন, কেউ ডিজিটাল মার্কেটিং শিখছেন, কেউ রাগ কমাতে পারছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স শিখছেন, কেউ পজিটিভ হচ্ছেন, মানবিক হচ্ছেন, মূল্যবোধ সম্পন্ন মানুষ হচ্ছেন। এত কিছু আমরা এখানে শেখাচ্ছি। কারো না কারো, কোথাও না কোথাও কোনো না কোনো পরিবর্তন হচ্ছে, এবং যে পরিবর্তনগুলোর গল্প আপনারা এতক্ষণ শুনলেন, এবং আমি ভীষণভাবে মনে করি যে তাদের গল্প আপনাদেরকে নতুন করে ভাবতে সাহায্য করবে, এবং আপনারাও নিজের মধ্যে একটা ভাবনা তৈরি করবে, তারা পারলে আপনি কেন পারবেন না। অনেক ধন্যবাদ।